বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি খন্দকার দিল আফরোজা, সহকারী অধ্যাপক, সোনারগাঁ সরকারি কলেজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। আজকের বিষয় গার্হস্থ্য অর্থনীতি, প্রোগ্রাম অনার্স থার্ড ইয়ার, কোর্স কোড 233507। কোর্সের নাম টেক্সটাইল ডিজাইন অ্যান্ড উইভিং। লেকচার নং 04। আজকের আলোচ্য বিষয় ফ্যাব্রিক কনস্ট্রাকশন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালো থাকো এই প্রত্যাশা করছি। চলো এখন আমরা আজকের ক্লাসের মূল পর্বে চলে যাই। আজকের ক্লাসের আলোচ্য বিষয় ফ্যাব্রিক কনস্ট্রাকশন বা বস্ত্র তৈরিকরণ। ফ্যাব্রিক কনস্ট্রাকশন সম্পর্কে জানার আগে আমাকে জানতে হবে তন্তু কি, তারপর আসতে হবে ফ্যাব্রিক কি। তাহলে আমরা জেনে নেই তন্তু সম্পর্কে। ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো তন্তু বা আঁশের সমন্বয়ে সুতা তৈরি করা হয়। সাধারণ অর্থে তন্তু বলতে যে কোনো আঁশকে বোঝায়, তবে বস্ত্রশিল্পের তন্তু বা আঁশ বলতে বয়ন তন্তুকে বোঝায়। বস্ত্র তৈরি মৌলিক একক হলো বয়ন তন্তু। বয়ন তন্তুর সংজ্ঞা দেওয়া একটু জটিল ব্যাপার, তবুও সহজভাবে বলতে গেলে বলা যায় যে বস্ত্র তৈরির কাজে যে কাঁচামাল ব্যবহার করা হয় তাকে তন্তু বা আঁশ বলা যেতে পারে। বয়নতন্তুর কতগুলো বৈশিষ্ট্য ও গুণাবলী থাকা দরকার, তার মধ্যে থেকে প্রথমত শক্তি, দৈর্ঘ্য, নমনীয়তা, স্থিতিস্থাপকতা, রেসিলিয়েন্সি, প্রসারণ, মসৃণ ও চাকচিক্য, তাপ পরিবাহিতা, বিশেষণ, ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা, সংকোচন, পরিচ্ছন্নতা ও ধৌত ক্ষমতা। এখন দেখা যাক ফ্যাব্রিক জিনিসটা কি। ফ্যাব্রিক হচ্ছে সুতা বা আঁশ দ্বারা তৈরি এমন একটি বস্তু যার উপরিতলের ক্ষেত্রফল অনেক বেশি, সেই তুলনায় পুরুত্ব অনেক কম এবং ব্যবহারের জন্য প্রয়োজনীয় যান্ত্রিক শক্তি যার মধ্যে বিদ্যমান তাকে বস্ত্র বা ফ্যাব্রিক বলে। চিত্রের মাধ্যমে আমরা বস্ত্রের নমুনা দেখতে পাচ্ছি। সেই নমুনা থেকে বোঝা যায় যে বস্ত্র জিনিসটা কি, কিভাবে তৈরি হয়েছে। এখন শিক্ষার্থীরা চলো আমরা জেনে নিই ফ্যাব্রিকের প্রকারভেদগুলো কি। ফ্যাব্রিকের প্রকারভেদ হচ্ছে কাঁচামালের উপর ভিত্তি করে বস্ত্রকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন ওভেন ফ্যাব্রিক, নিটেড ফ্যাব্রিক, নন ওভেন ফ্যাব্রিক। ওভেন ফ্যাব্রিককে আবার 2 ভাগে ভাগ করা যায়, যেমন সিম্পল ফ্যাব্রিক, ওয়েভ নিটেড ফ্যাব্রিক। ওভেন ফ্যাব্রিককে আবার 2 ভাগে ভাগ করা যায়, যেমন সিম্পল স্ট্রাকচার, কম্পাউন্ড স্ট্রাকচার। নিটেড ফ্যাব্রিককে 2 ভাগে ভাগ করা যায়, ওয়েভড নিটেড ফ্যাব্রিক, ওয়ার্ড নিটেড ফ্যাব্রিক। তাছাড়াও নন ওভেন ফ্যাব্রিককে 5 ভাগে ভাগ করা হয়। অ্যাডিসিভ বন্ড নন ওভেন ফ্যাব্রিক, মিটেড নন ওভেন ফ্যাব্রিক, স্টিচেড নন ওভেন ফ্যাব্রিক, ফেল্টেড নন ওভেন ফ্যাব্রিক, নিডল ফেল্টেড নন ওভেন ফ্যাব্রিক।
চলো এখন আমাদের নন ওভেন ফ্যাব্রিক আসলে কি সে সম্পর্কে আমরা জানি। দুই বা ততোধিক সুতা একসাথে একে অপরের সমকোণে পরস্পর মিলিত হয়ে যে বস্ত্র তৈরি করা হয় তাকে ওভেন ফ্যাব্রিক বলে। অর্থাৎ দুই সেট সুতার পরস্পরের সাথে বন্ধনী সৃষ্টি করে এবং এরা একে অন্যের সাথে সমকোণ অবস্থান করে তাকে ওভেন ফ্যাব্রিক বলা যায়। ওভেন ফ্যাব্রিকগুলো সহজে বিভিন্ন আকারের কাটা যায় এবং নতুন পোশাকে ডিজাইন তৈরির ক্ষেত্রে গুরুত্ব রাখে। বোনা বস্ত্রগুলি ব্যবহারের উপর নির্ভর করে বিভিন্ন মাপে তৈরি করা যায়। এক্ষেত্রে দেখো চিত্রে দেখা গিয়েছে যে ওভেন ফ্যাব্রিককে আমরা দুই ভাগে ভাগ করি। প্রথমত হচ্ছে প্লেন ওয়েভ এবং স্যাটিন ওয়েভ, টুইল ওয়েভ। আমরা এখন জানি প্লেন ওয়েভের মধ্যে সিম্পল স্ট্রাকচার জিনিসটা কি। সিম্পল স্ট্রাকচার হচ্ছে বুননের দুই সেট সুতা ব্যবহার করে যে কাপড় তৈরি করা হয় তাকে সিম্পল স্ট্রাকচার বলে। সিম্পল স্ট্রাকচার মধ্যে প্লেন ওয়েভ, টুইল ওয়েভ এবং স্যাটিন ওয়েভকে দেখা যাচ্ছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ড স্ট্রাকচার। কম্পাউন্ড স্ট্রাকচার হচ্ছে বুনন প্রক্রিয়ায় কাপড় বুনন করার সময় অতিরিক্ত যে সুতা ব্যবহার করা হয় তাকে কম্পাউন্ড স্ট্রাকচার বলে। কম্পাউন্ড স্ট্রাকচার সুতা সাধারণত কাপড়ের ডিজাইন ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করা হয়, আর এই সুতা একটি ওয়ার্ক এর এবং ওয়েভটের দুই দিকে ব্যবহার করা যায়। আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি প্লেন ওয়েভ এবং টুইল ওয়েভ এবং স্যাটিন ওয়েভটা কি। তারপর আসি আমরা নিটেড ফ্যাব্রিক জিনিসটা কি। নিটেড ফ্যাব্রিক হচ্ছে এক সেট সুতা ইন্টারলুপিং এবং ইন্টার ম্যাচিং এর মাধ্যমে যে কাপড় তৈরি করা হয় তাকে নিটেড ফ্যাব্রিক বলে। নিটেড ফ্যাব্রিক তুলনামূলকভাবে সহজ এবং কম খরচে তৈরি করা যায়। নিটেড ফ্যাব্রিককে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন ওয়েভড নিটিং, ওয়ার্ক নিটিং। ওয়েভড নিটিং হচ্ছে যে সমস্ত নিটিং ফ্যাব্রিকের লুপগুলো পাশাপাশি থাকে তাকে ওয়েভ নিটেড ফ্যাব্রিক বলে। চিত্রের সাহায্যে ওয়েভ নিটেড ফ্যাব্রিককে দেখানো হয়েছে। ওয়ার্ক নিটেড ফ্যাব্রিক হচ্ছে যে সমস্ত নিটেড ফ্যাব্রিক এর লুপগুলো লম্বালম্বি ভাবে অবস্থান করে যাকে ওয়ার্ক নিটেড ফ্যাব্রিক বলে। আর ওয়েভ নিটেড ফ্যাব্রিকের উদাহরণ হচ্ছে মোজা, গেঞ্জি ইত্যাদি।
তাছাড়াও আমরা নন ওভেন ফেব্রিক জিনিসটা কি তা জানবো। নন ওভেন ফেব্রিক হচ্ছে সরাসরি আঁশ থেকে আটার সাহায্যে সেলাই করে যে তাপসহ চাপ দিয়ে তাপে গলিয়ে অথবা ফেল্টিং এর মাধ্যমে যে কাপড় প্রস্তুত করা হয় তাকে নন ওভেন ফেব্রিক বলা হয়। নন ওভেন ফেব্রিক দিয়ে পোশাক সহজে কাপড় তৈরি হয় না। যেমন নন ওভেন তৈরি হচ্ছে পোশাক লেস। নন ওভেন ফেব্রিককে আমরা আবার 5 ভাগে ভাগ করে থাকি, যেমন অ্যাডিসিভ, বন্ড নন ওভেন ফেব্রিক, মিটেড নন ওভেন ফেব্রিক, stitched non oven fabric, felted non oven fabric এবং নিডল নন ওভেন ফেব্রিক। আমরা চিত্রের সাহায্যে নন ওভেন ফেব্রিকের 5 ধরনের প্রকারভেদের বিভিন্ন নমুনা দেখতে পাচ্ছি। এখন আমরা চলে যাই অ্যাডিসিভ বন্ড নন ওভেন ফেব্রিক জিনিসটা কি। আটা দিয়ে চাপ দিয়ে এই কাপড় তৈরি করা হয়, যেমন ব্যান্ডেজ। মিটেড নন ওভেন ফেব্রিক চিত্রের নমুনা অনুযায়ী বলা যায় সেলাই করে মিটেড নন ওভেন ফেব্রিক চিত্রের মাধ্যমে দেখা যায় তাপে গলিয়ে এই কাপড় তৈরি করা হয়, যেমন প্লাস্টিক। স্টিচেড নন ওভেন ফেব্রিক যা চিত্রের মাধ্যমে দেখা যায় সেলাই করে এই কাপড় তৈরি করা হয়। আর ফেল্টেড হচ্ছে যে কাপড় সুতা ছাড়া শুধু উলেন মাধ্যমে ফেল্টেড করে এই কাপড় তৈরি করা হয়। ফেল্টেড কাপড়ের বৈশিষ্ট্য হচ্ছে পাপোশ। নিডল ফেল্টেড নন ওভেন ফেব্রিক চিত্রের সাহায্যে বোঝা যায় আটা, তাপ, সেলাই, ফেল্টিং ছাড়া শুধু বিভেলের মাধ্যমে যে কাপড় তৈরি করা হয় সেটি হচ্ছে নিডল ফেব্রিক। তাছাড়া আমরা বিভিন্ন জিনিস চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখন শিক্ষার্থীরা চলো আমরা জানি ফ্যাব্রিক কনস্ট্রাকশন কি। ফ্যাব্রিক কনস্ট্রাকশন হচ্ছে যে উপকরণ বা পদ্ধতি দ্বারা আঁশ বা সুতা থেকে বস্ত্র নানা উপায়ে তৈরি করা হয় এবং বেশিরভাগ বস্ত্র বর্তমানে ইন্টারলেসিং এর পদ্ধতি দ্বারা উৎপাদিত হয়, যেমন বুনন। আমরা দেখতে পাচ্ছি একটি কাপড়, সেটা কিভাবে বোনা হয়েছে। বুননের পদ্ধতির উপর ভিত্তি করে এবং সুতা বা আঁশ থেকে বস্ত্র তৈরির পদ্ধতিগুলো আলোচনা নিম্নে করা হলো। সুতা বা পদ্ধতিগুলো সুতা থেকে কাপড় নানা উপায়ে তৈরি করা হয়, যেমন ফেল্টিং, ব্রেডিং, বন্ডিং, নিটিং, নেটিং, নিটিং, উইভিং। আমি আবার বলছি, আঁশ থেকে কাপড় তৈরির পদ্ধতি। আঁশ বা সুতা থেকে কাপড় নানা উপায়ে তৈরি করা হয়, যেমন ফেল্টিং, ব্রেডিং, বন্ডিং, নেটিং, নিটিং, বুনন। এখন শিক্ষার্থীরা চলো আমরা ফেল্টিং জিনিসটা কি দেখে নেই। ফেল্টিং হচ্ছে চিত্রের মাধ্যম থেকে
ফেল্টিং হচ্ছে রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তন্তুর উপর চাপ, তাপ এবং বাষ্প প্রয়োগ করে তন্তুকে জমাট করে কাপড় তৈরি করার প্রক্রিয়াকে ফেল্টিং বলে। সাধারণত পশম তন্তু থেকে ফেল্টিং কাপড় তৈরি করা হয়। উদাহরণস্বরূপ টেবিলের প্যাড, হ্যাট, চট, জুতা ইত্যাদি ফেল্টিং কাপড় দিয়ে তৈরি করা যায়। উপরোক্ত সংজ্ঞা থেকে এবং সুতা থেকে আমরা বুঝতে পারি ফেল্টিং এর বৈশিষ্ট্য কি হতে পারে। ফেল্টিং এর বৈশিষ্ট্য হচ্ছে ফেল্ট কাপড় ধীর, গরম এবং কর্কশ প্রকৃতির হয়। এই কাপড় নমনীয় নয়, কাপড়ে কোনো ছিদ্র থাকে না। পোশাক শিল্পে ফেল্টেটের ব্যবহার সীমিত। ব্রেডিং। ব্রেডিং পদ্ধতি মেয়েদের চুলের বেনি তৈরির অনুরূপ। 3 বা ততোধিক আঁশ বা সুতা দিয়ে বেনি তৈরির প্রক্রিয়ায় সরু সমতল যে কাপড় তৈরি করা হয় তাকে ব্রেডিং বলে। এছাড়া যেসব কাপড় অল্প তাপে গরম হয়, এসব তন্তু এবং যেসব তন্তুর সাথে অন্য তন্তু মিলিয়ে তাপ ও চাপ প্রয়োগে কাপড় তৈরি করা হয়। যেমন মাথার টুপি, পোশাকের লাইনিং, অ্যাপ্রন, ব্যাগ, ফিতা, আটসাট জমিনের গৃহসজ্জার উপকরণ, ডাইপার, ব্যান্ডেজ ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। সুতার বৈশিষ্ট্য অনুযায়ী ব্রেন্ডিং এর উদাহরণ হচ্ছে সবচেয়ে বেশি উপযোগী এই কাপড় নরম, পোশাকধর্মী এবং আটসাট জমিনের এবং ধীর প্রকৃতির হতে পারে। বন্ডিং। চিত্রের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বস্তুর উপর চাপ প্রয়োগ করে পাতলা শীট বা আস্তরণ প্রস্তুত করে তারপর ওই আস্তরণ কোনো আঠালো পদার্থ দ্বারা স্থায়ী করে যে কাপড় তাকে বন্ডিং বলে। উদাহরণস্বরূপ দেখা যাচ্ছে বন্ডিং এর কাপড়ের তৈরি মাথার টুপি, পোশাকের লাইনিং, ব্যাগ, ফিতা ইত্যাদি। ব্রেন্ডিং এর বৈশিষ্ট্য থেকে বন্ডিং এর বৈশিষ্ট্য থেকে আমরা বুঝতে পারি বন্ডিং হচ্ছে আটসাট প্রকৃতির জমিন এবং তা সহজে আস্তরণ করতে আঠালো পদার্থ এবং আস্তরণ করা যায়। তারপরে আসি আমরা নিটিং। নিটিং হচ্ছে সুতা গিট দিয়ে যে কাপড় তৈরি করা হয় তাকে নেট বলে। এই কাপড় তেমন ব্যবহার উপযোগী নয়। উদাহরণস্বরূপ নেটের কাপড়। এই নেটের কাপড় দেখে অনুমান করা যাচ্ছে কাপড় ছিদ্রবহুল এবং অত্যন্ত নমনীয় প্রকৃতির হয় এবং ওজনে খুবই হালকা। যেমন আমরা বলতে পারি মাছ ধরার জাল। চিত্রের মাধ্যমে নেটিং এর বৈশিষ্ট্য হচ্ছে ছিদ্রযুক্ত, পাতলা এবং তা দিয়ে কোনো জামা তৈরি হয় না।
এখন আমরা আসি নিটিং কি। নিটিং হচ্ছে কাটা বা হুকের সাহায্যে সুতায় ফাঁস দিয়ে যে কাপড় তৈরি হয় তাকে নিটিং ফ্যাব্রিক বলে। নিটিং এর কাজ হাত বা মেশিনে করা যায়। নিটিং কাপড় ওজনে হালকা, কুঞ্চন, প্রতিরোধক, শোষকধর্মী এবং অত্যন্ত নমনীয় হয়। উদাহরণস্বরূপ উলেনের সোয়েটার, মাফলার, টুপি, ব্লাউজ, শাল ইত্যাদি। এছাড়া গেঞ্জি, পোশাক, টুপি, গৃহসজ্জার সামগ্রী ইত্যাদি নিটিং এর মাধ্যমে তৈরি করা যায়। নিচের চিত্রের মাধ্যমে নিটিং এর বৈশিষ্ট্য কিভাবে ফুটিয়ে তোলা যায়। শিক্ষার্থীরা তোমরা দেখো, নিটিং এর বৈশিষ্ট্য হচ্ছে নিটিং কাপড় ওজনে হালকা, কুঞ্চন প্রতিরোধক হয়ে থাকে, শোষকধর্মী ও অত্যন্ত নমনীয় হয়ে থাকে। এখন আসি আমরা ওয়েভিং কি। ওয়েভিং হচ্ছে দুই বা ততোধিক সুতার সেটের অন্ততপক্ষে একটি টানা ও একটি পরেন সুতার সেট পারস্পরিক সমকৌণিক বন্ধন দ্বারা যে কাপড় তৈরি করা হয় তাকে উইভিং বা বুনন বলে। যেমন চিত্রের সাহায্যে উইভিং এর বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। যেমন টানা সুতা, পরেন সুতা এবং সেটিং সুতার সমন্বয়ে একটি কাপড় তৈরি করা হয়। তাছাড়াও উদাহরণস্বরূপ সাদাসিধা টুইল, সাদাসিধা বুনন, টুইল বুনন, শাটিন বুনন, ল্যাপেট বুনন, ডবি, স্তূপ বুনন ইত্যাদি কাপড়গুলো বুননের মাধ্যমে করা যায়। আমরা এখন উইভিং এর বৈশিষ্ট্য অনুযায়ী সাদাসিধা বুননকে আমরা কিভাবে বলতে পারি এবং সাদাসিধা বুননের পদ্ধতি এবং তার বৈশিষ্ট্য, তার প্রকারভেদ ইত্যাদি সম্পর্কে ধারণা নিব। কাপড় বোনার সময় টানা ও পরেন সুতার পরস্পর জড়ানো বিশেষ প্রক্রিয়া, টানা ও পরনের সংখ্যা, সুতা কাউন্ট প্রভৃতির উপর ভিত্তি করে বুনন নানা প্রকার হয়। বিভিন্ন প্রকার বুনন প্রক্রিয়ার মাধ্যমে কাপড়ের স্থায়িত্ব, দৃঢ়তা, কোমলতা, নমনীয়তা এবং সৌন্দর্য বৃদ্ধি করা হয়। সরল বুনন প্রক্রিয়ায় একটি পরেন সুতা একটি টানা সুতার নিচ দিয়ে গিয়ে পরবর্তী টানা সুতাটির উপর দিয়ে অতিক্রম করে। সরল বুননের দুটি হার্নেসের প্রয়োজন হয়। একটি হার্নেস বিজোড় সংখ্যার টানা সুতাগুলো এবং অন্যটি জোড় সংখ্যার টানা সুতাগুলো ধরে রাখে। উন্নত বুনন প্রক্রিয়ায় দুটো বেশি হার্নেস ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন প্রকার জটিল নকশা বুননের সময় প্রায় 14টি মতো হার্নেস ব্যবহার করা হয়। এখন আমরা আসি টানা সুতা কি তার পদ্ধতি আলোচনা করছি। টানা সুতা এবং পরেন সুতার
যে প্লেন ওয়েভ বা সাদা সিধা বুনন সম্পর্কে আমরা কিছু বলবো। সাদা সিধা বুনন হচ্ছে যে বুনন কাপড় বুনতে মাত্র দুটো হার্নেসের প্রয়োজন হয়। এই পদ্ধতিতে কাপড় বোনার সময় পরের সুতা মাকুস একটি টানা সুতার উপর দিয়ে এবং একটি টানা সুতার নিচে দিয়ে অতিক্রম করে কাপড়ের এক পাশ থেকে অন্য কাপড়ের পাশে যায়। ফেরার পথে পরের সুতা পূর্বের উপরের টানা সুতা নিচে দিয়ে এবং নিচের সুতা দিয়ে উপর দিয়ে পথ অতিক্রম করে। এই নিয়মে পরের সুতা মাকুস টানা সুতার ফাঁকগুলো বারবার ভরে দেয় এবং কাপড় বোনা হয়। পরের সুতা একটি টানা সুতার উপর দিয়ে এবং পরেরটি নিচে দিয়ে যাওয়া আসার পথ সহজ করার জন্য টানা সুতাগুলোকে হার্নেস দ্বারা দুই ভাগ করে শেড বা ফাঁক তৈরি করা হয়। বিষয়টি পরিষ্কারভাবে বোঝার জন্য এখানে সাদাসিধা বুননের চিত্র সন্নিবেশিত করা হয়েছে। তোমরা শিক্ষার্থীরা সাদাসিধা সুতার মাধ্যম থেকে চিত্রের মাধ্যমে সাদা সুতার বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ। যেমন সকল প্রকার বয়ন পদ্ধতির মধ্যে সর্বাপেক্ষা সহজ পদ্ধতি। কাপড় বুনতে কম সময় লাগে এবং কম খরচ হয়। সাদাসিধা বুননে পরেন ও টানা সুতাগুলো খুব কাছাকাছি থাকার ফলে কাপড় বেশ মজবুত, টেকসই ও নরম প্রকৃতির হয়। সাদাসিধা বুননের কাপড় রং করা এবং ছাপার জন্য অত্যন্ত জরুরি। এইসব কাপড় সহজে ধোয়া ও যত্ন নেওয়া যায়। মোটা, মধ্যম ও পাতলা সব রকম কাপড় বোনা যায়। নানা রঙের সুতার সমন্বয়ে কাপড় বোনা যায়, যেমন চেক ও ডুবে কাপড়। সাদাসিধা বুননকে কাপড়ের বৈচিত্র্য ও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্যতিক্রম না করে নানাভাবে বৈচিত্র্য অনুযায়ী সাদাসিধা বুননকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়, যেমন ঝুড়ি বুনন ও রিব বুনন। ঝুড়ি বুনন হচ্ছে একের অধিক সুতা নিয়ে বোনা হয়। এই বুনন দেখতে অনেকটা ঝুড়ি বোনার মতো এবং একে ঝুড়ি বুনন বলা হয়। পাকবিহীন বা কম পাকে একের অধিক পরের সুতা কম সংখ্যক টানা সুতার উপর এবং নিচ দিয়ে অতিক্রম করে কাপড়ে বোনা হয়। সাদাসিধা বুননে 1x1 হিসেবে টানা ও পরের সুতা নেওয়া হয়, কিন্তু ঝুড়ি বুননে সাধারণত 2x2, 2x3 অথবা 4x4 এই হিসেবে সুতা নেওয়া হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে এখানে দুটি পরের সুতা একসাথে দুটি টানা সুতার উপর ও নিচ দিয়ে অতিক্রম করে। ঝুড়ি বুননের কাপড় সাধারণত মধ্যম থেকে ভারী ওজনের হয়। এই বুননের কাপড়ের মধ্যে অক্সফোর্ড ও চেক কাপড় উল্লেখযোগ্য। এইসব কাপড় দিয়ে ঘরে ও বাইরের পোশাক এবং গৃহসজ্জার সামগ্রী তৈরি করা যায়। আমরা ঝুড়ি বুনার পদ্ধতির উপর ভিত্তি করে বৈশিষ্ট্য আমরা পেতে পারি। ঝুড়ি বুননের কাপড় দেখতে সুন্দর হয়। বুনন কিছুটা হালকা বা ঢিলে প্রকৃতির হয়, কিছুটা কুঞ্চন প্রতিরোধ করে। কাপড় বেশি মজবুত ও টেকসই হয় না। কাপড়ের জমিন কোমল এবং নমনীয় হয়।
অনেক সময় কাপড়ের সুতা উঠে যায়, ধোয়ার পর প্রায়ই সংকুচিত হয়। কাপড় মধ্যম থেকে ভারী ওজনের হয়। পোশাকে কাপড় রূপে এর ব্যবহার সীমিত। কাপড়ের উল্টো সোজা দুদিকে ব্যবহার করা যায়। এখন আমরা সাদাসিধা বুননের আরেকটি অংশ রিপ বুনন সম্পর্কে কিছু বলবো। সাদাসিধা বুননের আরেকটি ব্যতিক্রমধর্মী রূপ হলো রিপ বুনন। এই বুনন দেখতে অনেকটা পাঁজরের আকৃতির মতো হয়। একে পাঁজরার আকৃতি বুননও বলা হয়। ইংরেজিতে এই বুননকে কর্কেট বুনন বলা হয়। এই বুননের পদ্ধতি হচ্ছে টানা ও পরেন সুতার মধ্যে যে কোনো একটি মিহি এবং অন্যটি মোটা সুতা নিয়ে রিপ বুনন করা হয়। এছাড়া একটি সুতা টানা এবং অন্যটি দুই সুতার পরেন দিয়ে রিপ বুনন করা হয়। আবার অনেক সময় এক বিপরীতও হতে পারে। রিপের বুনন পদ্ধতি সাদাসিধে বুননের মতোই। কাপড় বোনার সময় যখন টানায় মিহি ও পরেন সুতা মোটা থাকে তখন রিপগুলো পরেনের দিকে ফুটে ওঠে, অর্থাৎ কাপড়ের মধ্যে আড়াআড়ি ভাবে ফুটে ওঠে। একে ওয়ার্ক রিপ কাপড় বলে। বিপরীতে টানায় মোটা সুতা এবং পরেনের মিহি সুতা দিয়ে কাপড় বোনা হয়, তখন রিপগুলো টানার দিকে ফুটে ওঠে। এই নকশার কাপড়কে ওয়েব রিপ ক্লথ বলা হয়, যেমন দোসুতি কাপড়, ডিমটি ব্রেড ক্লথ, পবলিন, টাফেটা ইত্যাদি কাপড় রিপ বুনন পদ্ধতিতে তৈরি করা হয়। রিপ বুননের পদ্ধতি অনুযায়ী বা প্রকারভেদ অনুযায়ী আমরা রিপ বুননের বৈশিষ্ট্য এভাবে বলতে পারি, যেমন কাপড় বেশি টেকসই হয় না। রিপ বুননের কাপড়ের উল্টো সোজা দুদিকেই ব্যবহার করা যায়। অনেক সময় সুতা আলগা হয়ে যায়। রিপের উঁচু অংশ অনেক সময় ঘর্ষণে নষ্ট হয়। মধ্যম ওজনের হয়। কাপড়ের জমিন সাধারণত নরম হয়। সহজে ময়লা আকৃষ্ট হয়। ধোয়া ও যত্ন নেওয়া কষ্টকর হয়। তাছাড়াও আমরা রিপ ও ঝুরি বুনন ছাড়াও সাদাসিধা বুননের মূল গঠন পদ্ধতি বজায় রেখে কাপড় নানা প্রকার বৈচিত্র্য সৃষ্টি করে। সাদাসিধার মধ্যে বৈচিত্র্যের সৃষ্টির উপায়গুলো হলো বিভিন্ন প্রকার তন্তুর সমন্বয় দ্বারা সাদাসিধা বুননের বৈচিত্র্য সৃষ্টি করে। সুতায় পাকের পরিমাণের ব্যতিক্রম দ্বারা সাদাসিধা বুননের বৈচিত্র্য নিয়ে আসে। সুতার আকৃতির পরিবর্তন দ্বারা সাদাসিধা বুননের বৈশিষ্ট্য নিয়ে আসে। টানা ও পরেন সুতার সংখ্যার তারতম্যের দ্বারা সাদাসিধে বুননের বৈচিত্র্য সৃষ্টি করা যায়। তন্তু ও সুতায় রঙের প্রয়োগ দ্বারা সাদাসিধা বুননের বৈচিত্র্য সৃষ্টি করে। ছাপা ও রঙের প্রয়োগ দ্বারা সাদাসিধা বুননের বৈচিত্র্য সৃষ্টি করে। নানা প্রকার সমাপনী প্রক্রিয়া প্রয়োগ দ্বারা সাদাসিধা বুননের বৈচিত্র্য সৃষ্টি করে। এবং এই ছিল আমার আজকে সাদাসিধা বুননের বৈচিত্র্য সৃষ্টির উপায়। এখন আমরা আসি টুইল বুনন জিনিস কি এবং টুইল বুনন চিত্রের মাধ্যম থেকে কাকে বলে, তার পদ্ধতি কি। মৌলিক বুননের দ্বিতীয় স্থান অধিকার করিয়াছে টুইল বুনন, কারণ সাদাসিধা বুননের পর টুইল কাপড় বেশি ব্যবহার হয়।
যে বুনন প্রক্রিয়ার মাধ্যমে টানা ও পরেন সুতার মধ্যে যে কোনো একটি সুতা কাপড়ের জমিনে কোনাকুনিভাবে স্পষ্টভাবে ফুটে ওঠে তাকে টুইল বুনন বলে। টুইল বুনন কাপড়ের টানা ও পরেন সুতা অসম বা সমভাবে ভাষা কতগুলো কর্ণ বা শির রেখার সৃষ্টি হয়। টুইলের বুনন শিররেখা ক্রমাগত ডান দিক থেকে বামে এবং বাম দিক থেকে ডানে সরে যায়। এটাই হচ্ছে টুইলের বিশেষত্ব। টুইলের কোনাকুনি রেখার দিক পরিবর্তন করে বুননের মধ্যে নানা প্রকার বৈচিত্র্য আনা হয়, যেমন হেরিংবোন টুইল, কর্কুশ টুইল, আলঙ্করিং টুইল ইত্যাদি। এছাড়া শিররেখা আকৃতি পরিবর্তন এবং বিভিন্ন রঙের সুতা ব্যবহার করে টুইল বুননকে আরো আকর্ষণীয় করা হয়। টুইল বুনন কাপড়ের মধ্যে ডেনিম, ড্রিল, গ্যাবার্ডিন, জিন্স, খাকি ইত্যাদি। টুইল বুননের চিত্র অনুযায়ী তার বৈশিষ্ট্য আমরা পেতে পারি। কাপড় বোনার সময় বিভিন্ন প্রকার টুইল কাপড়ের সমন্বয় এবং বৈচিত্র্য বিপরীত সৃষ্টি করে কাপড়ের বৈচিত্র্য আনা সম্ভব। মোটা ও হালকা পাকের সুতায় তৈরি টুইল ও কর্ণ বা শিররেখা মিহি বা কড়া পাকের সুতার তৈরি টুইল অপেক্ষাকৃত বেশি স্পষ্ট হয়। উৎপাদন খরচ বেশি বলে কাপড়ের দাম বেশি হয়। কোনাকুনি তেসা টুইল বুননের সবচেয়ে গুরুত্বপূর্ণ। টুইল কাপড় মজবুত হয়। তাছাড়াও আমরা সেটিন বুনন সম্পর্কে আমরা চিত্রের মাধ্যম থেকে বলতে পারি। মৌলিক বুননগুলোর মধ্যে অন্যতম হলো সেটিন বুনন। চীন দেশে জেনটন নামক বন্দরে নাম থেকে সেটিন শব্দের উৎপত্তি। এই সময় শুধু রেশম তন্তু থেকে এই প্রক্রিয়া প্রস্তুত কাপড়কে সেটিন বলা হতো, তবে আজকাল সেটিন ও শাটিন কাপড় বোনার জন্য বিভিন্ন প্রকার তন্তু সুতা ব্যবহার করা হয়। সেটিন ও শাটিন বুননের বয়ন কৌশলের মধ্যে কিছুটা পার্থক্য আছে। এসব বুননের মূল তৈরির পদ্ধতি টুইল বুননের মতোই, তবে ব্যতিক্রম এই যে এখানে 5 থেকে 12টি হার্নেস ব্যবহার করা হয়। কাপড়ের জমিন সমতল, উজ্জ্বল ও মসৃণ হয়। টুইল বুননের পদ্ধতি সেটিন বুননের প্রতি পিকে এবং লাইনে টানা ও পরেন সুতা সমান দূরত্বে একটি ধারাবাহিক নিয়মে পরস্পরের সাথে বন্ধন করে তোলে। সেটিন বুনন 2 রকমের হয়, এক টানা ভাষা সেটিন এবং পরেন ভাষা সেটিন। টানা ভাষা সেটিন মাধ্যমে যে সেটিন সেটা হচ্ছে টানা সুতাগুলো বস্ত্রের উপরিভাগে ভেসে থাকে এবং সুতা সংখ্যা পরেন সুতা অপেক্ষা বেশি থাকে। বৈশিষ্ট্য টানা ভাষা সেটিন বুননের বৈশিষ্ট্য হচ্ছে সাদা সুতা ও টুইল বুনন অপেক্ষা কাপড় বেশি ভারী, উজ্জ্বলতা, মসৃণ, আকর্ষণীয় রূপ ধারণ করে। পরেন ভাষার বেশি সেটিন বুনন। পরেন ভাষা সেটিন বুননকে সেটিন বুনন বলা হয়। সেটিন বুননে কাপড়ের সুতাগুলো কাপড়ের সোজা পিঠে ভেসে যায়। মূলত বুনন পদ্ধতি সেটিন বুননের মতোই, তবে এখানে পরেন সুতা 4টি টানা সুতার উপর দিয়ে পার হয়ে একটি টানা সুতার নিচ দিয়ে অতিক্রম করে। এই বুননে পরেন সুতা 4 দিয়ে তৈরি হয় এবং নকশার গতি পরেনমুখী হয়। পরেন সুতার ভাষার সেটিন বুননের বৈশিষ্ট্য হচ্ছে সেটিন বুননের মূল বৈশিষ্ট্য অনেকটা সেটিন বুননের মতো। কাপড়ের উপরে ভাষা সুতাগুলো পরেনমুখী দেখা যায়। প্রতি সেন্টিমিটার কাপড়ে টানা সুতা অপেক্ষা পরেন সুতা বেশি থাকে, তবে সেটিনের মতো অবিচ্ছিন্ন মসৃণ উপরিভাগ সৃষ্টি হয় না। ওজন মধ্যম প্রকৃতির হয়। নিয়মিত নকশা দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে বুননের
তিনটি ধাপ সেটিং, টুইল এবং প্লেন সুতা সম্পর্কে জেনেছি। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি প্রিয় শিক্ষার্থীরা। ধন্যবাদ সবাইকে।